মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা নিয়ে আন্দোলন করছে, এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না। গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়ে উনি আন্দোলন করতে গেছেন। ও আন্দোলন করে আন্দোলনটাকেও লাটে তুলে দেবেন। উনি আন্দোলন করে এই রাজ্যের শিল্পায়নকে লাটে তুলেছিলেন, উনি ক্ষমতায় থেকে এই রাজ্যের শিক্ষাকে লাটে তুলেছেন, আর উনি ক্ষমতা থেকে যাওয়ার পরে উনি ওই আন্দোলনে গেলে আন্দোলনটাকেও লাটে তুলবেন। যে কোনো ব্যবস্থাকে লাটে তুলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যান। শিক্ষামন্ত্রী তিনি বারবার ব্যর্থ হয়েছেন। যুবকেরা তারা দাবি করেছেন এবং তাদের দাবি যে ন্যায্য ছিল আজকে রেজিগনেশনের মাধ্যম দিয়ে সেটা প্রমাণ হয়েছে। এই যে নিটে পেপার লিক হয়েছে, এতে কে ক্ষতিগ্রস্ত? তা আপনি আমি ক্ষতিগ্রস্ত হতাম। কারণ পেপার লিক হয়ে যাওয়ার ফলে কি হলো, যে ডাক্তার হবে আগামী দিনে ওই লিক পেপার নিয়ে, সে তো আপনাকেও চিকিৎসা করতে পারে, আমাকেও চিকিৎসা করতে পারে, আবার দেশের প্রধানমন্ত্রীকেও করতে পারে, বা যে কোনো মানুষকে করতে পারে। তাহলে ক্ষতিগ্রস্ত গোটা দেশবাসী হবে। আমার দেশে সরকার থেকে শুরু করে আমার দেশে বিভিন্ন অর্গানাইজেশন কোটি কোটি টাকা খরচা করে যে অ্যাপ বা যে ওয়েবসাইট বানায় বা যে কাজ মানে ইয়েতে ভার্চুয়াল মিডিয়ামে যে কাজগুলো করে, চায়নার একটা প্রাইমারি স্কুলের বাচ্চা ছেলে প্রম দিয়ে সেটা করে ফেলে। তাহলে যুবকদের ইস্যুতে সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, সরকার যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে কিন্তু সরকার পরিবর্তন হওয়াটা স্বাভাবিক হয়ে যায়। আর ধরুন 4.5 লক্ষ মতো বেসরকারি, এর মধ্যে গত 10 বছরে প্রায় 93,000 সরকারি স্কুল বন্ধ হয়েছে। আমার রাজ্যে 8,000। কয়েক লক্ষ কোটি টাকার যে সম্পদ গোটা রাজ্যব্যাপী ছিল, সে ফলে সেই সম্পদকে বেসরকারি হাতে তুলে দেওয়ার তার একটা প্রয়াস ছিল। স্যার, আমরা এইমাত্র খবর পেলাম ধর্মেন্দ্র প্রধান স্যার পদত্যাগ করেছেন, বিষয়টি কিভাবে দেখছেন? ছাত্র আন্দোলনের জয়, যুব শক্তির জয়, এবং এই দেশে যুবকেরা দেখিয়ে দিয়েছেন, জেনজি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে দেশের স্বার্থে একসঙ্গে লড়াই করতে হয়। গোটা দেশব্যাপী, শুধুমাত্র দিল্লি তো নয়, আপনি বিহারে দেখেছেন, কলকাতায় দেখেছেন, মুম্বাইতে দেখেছেন, গোটা দেশব্যাপী একটা আবহাওয়া তৈরি হয়েছে যে দুর্নীতি বিরোধী স্ট্যান্ড নাও, শিক্ষাক্ষেত্রে পরিবর্তন আনতে হবে, শিক্ষাক্ষেত্রে ট্রান্সপারেন্সি আনতে হবে। বিশেষ করে এই যে মেডিকেল এক্সামিনেশন, এন্ট্রান্স এক্সামিনেশন সহ বিভিন্ন ধরনের আমাদের দেশে যে কম্পিটিটিভ এক্সাম বলতে পারেন, আপনি এই নিটের মতো এরকম এই ইনস্টিটিউটগুলোর ভর্তির যে এন্ট্রান্স এক্সামিনেশন সেগুলোর কথা বলতে পারেন, একটার পর একটা পেপার লিক হয়েছে। 150 উপরে পেপার লিক হয়েছে। সেই পেপার লিকের সাপেক্ষে আপনি বলতে, এটা অবশ্যই বলা যায় যে এই দেশে যারা পরীক্ষা কন্ডাক্ট করছেন, অর্থাৎ পরীক্ষা নিয়ামক সংস্থা, তারা ট্রান্সপারেন্সি বজায় রাখতে পারছে, এবং সেগুলো সরকারি সংস্থা বেশিরভাগ ক্ষেত্রে কেন, সমস্ত ক্ষেত্রেই সরকারি সংস্থা। তার মানে সরকার ব্যর্থ হচ্ছে। শিক্ষামন্ত্রী তিনি বারবার ব্যর্থ হয়েছেন। যুবকেরা তারা দাবি করেছেন এবং তাদের দাবি যে ন্যায্য ছিল আজকে রেজিগনেশনের মাধ্যম দিয়ে সেটা প্রমাণ হয়েছে। এছাড়াও তাদের আরো দুটো দাবি আছে। তার মধ্যে অন্যতম দাবি সেটা হচ্ছে যারা ইনোসেন্ট, এই আন্দোলনের সঙ্গে সংযুক্ত, তাদের বিরুদ্ধে যে এফআইআর গুলো হয়েছে সেগুলো একটিও থাকলে হবে না, নিঃশর্তে সে তাদের প্রতিটি ছাত্রছাত্রীকে ছেড়ে দিতে হবে। এক্স্যাক্টলি এটাই হয়তো হওয়া উচিত। দেখুন, আমাদের দেশের সংবিধান ভারতবর্ষের প্রতিটি নাগরিককে এই অধিকার দিয়েছে, তারা সমবেত হয়ে আন্দোলন করতে পারেন, পিসফুলি ডেমনস্ট্রেশন করতে পারেন উইদাউট আর্মস। যন্তর মন্তরে তো উইদাউট আর্মসই তো তারা পিসফুলি তাদের ন্যায়সঙ্গত, ন্যায্য, আইনসঙ্গত কথাই বলছিলেন। এই যে নিটে পেপার লিক হয়েছে, এতে কে ক্ষতিগ্রস্ত? তা আপনি আমি ক্ষতিগ্রস্ত হতাম। কারণ পেপার লিক হয়ে যাওয়ার ফলে কি হলো, যে ডাক্তার হবে আগামী দিনে ওই লিক পেপার নিয়ে, সে তো আপনাকেও চিকিৎসা করতে পারে, আমাকেও চিকিৎসা করতে পারে, আবার দেশের প্রধানমন্ত্রীকেও করতে পারে, বা যে কোনো মানুষকে করতে পারে। তাহলে ক্ষতিগ্রস্ত গোটা দেশবাসী হবে। তাহলে ওরা যে আন্দোলনটা করছিল সেটা কাদের আন্দোলন করছিল? আপনার আন্দোলন করছিল, আমার আন্দোলন করছিল, প্রধানমন্ত্রীর আন্দোলন করছিল, যে কোনো মানুষের, যে কোনো ভারতবাসীর আন্দোলন করছিল। ওরা ভারতবর্ষের প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্যের আন্দোলন করছিল। আপনি তো এই বিষয়টাকে এইভাবে দেখবেন। তাই এদের আন্দোলনের প্রতি ভারতবর্ষের প্রতিটি মানুষের সমর্থন ছিল।
যারা ভাবছিলেন যে এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এরা কি করবে, আজকের যুগে দাঁড়িয়ে এই ছেলেমেয়েরাই কিন্তু ভারতবর্ষকে পথ দেখাচ্ছে। তো জেন জি দেখছেন, জেন আলফা, তারা তো আরো আরো একটু অ্যাডভান্স। তারা কি চাইছেন? তারা চাইছেন শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন। কারণ তারা ওই বাবার হইল আবার জল সারিল ঔষধ এইটুকু দিয়েই তাদেরকে, আপনি তাদের যা কোয়ারিজ সেটাকে আপনি মিট আপ করতে পারবেন না। ভারতবর্ষের সেরা সম্পদ কি? ভারতবর্ষের মানব সম্পদ। এই মানব সম্পদকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যায়, ভারতবর্ষ বিশ্বের সেরা দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেখুন, আপনি পাশে দেশ চলে যান চায়না, প্রাইমারি এডুকেশনে তারা এআই শিখায়। আমার দেশে সরকার থেকে শুরু করে আমার দেশে বিভিন্ন অর্গানাইজেশন কোটি কোটি টাকা খরচা করে যে অ্যাপ বা যে ওয়েবসাইট বানায় বা যে কাজগুলো মানে ইয়েতে ভার্চুয়াল মিডিয়ামে যে কাজগুলো করে, চায়নার একটা প্রাইমারি স্কুলের বাচ্চা ছেলে প্রম দিয়ে সেটা করে ফেলে। আপনারা দেখেছেন যে ওই কিছুদিন আগে ওই এআই সামিটে চায়না থেকে ওই একটা গালগটিয়া ইউনিভার্সিটি কোথা থেকে নিয়ে আসছে, ওই কুকুর চায়না থেকে নিয়ে আসছে, বাচ্চা বাচ্চা ছেলেরা সব তৈরি করছে। তাহলে তারা শিক্ষা ব্যবস্থাকে সেখানে নিয়ে যেতে পেরেছে। আমরা কি করছি? আমরা সারা বছর দেখছি সরকার ভোট করছে, রাজনৈতিক দলগুলো ভোট করছে, আর ভোট করার পরে সরকারে আসার পরে তারা ডেলিভার করছে না। আপনি দেখেছেন যে এতগুলো বছর জুড়ে যে শিক্ষা নিয়ে আলোচনা, স্বাস্থ্য নিয়ে আলোচনা, সেটা তার ইম্প্যাক্ট গোটা দেশব্যাপী। এই নিট অনেকদিন পরে যার ইম্প্যাক্ট গোটা দেশব্যাপী হলো, যেটা শিক্ষা সংক্রান্ত বিষয়। আপনি দেখেছেন এই আগের সরকারটা কেন পরিবর্তন হয়ে গেল? এসএসসি, প্রাইমারি, প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি, যুবকদের বিষয়। তাহলে যুবকদের ইস্যুতে সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, সরকার যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে কিন্তু সরকার পরিবর্তন হওয়াটা স্বাভাবিক হয়ে যায়। এবং সেটা ভালো করে সরকার বুঝেছেন বলেই যে যদি এই রেজিগনেশন না টেন্ডার করত, তাহলে কিন্তু সরকারের জন্য সেটা আরো বেশি ভয়াবহ হতো, যেভাবে আন্দোলন আস্তে 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 আরো ছড়িয়ে পড়ছিল। আমি বলতে পারি এটা ভয় পেয়েছে সরকার, তাই রেজিগনেশন দিয়ে এই অবস্থা থেকে তারা মুক্তি পেতে চাইছে। কিন্তু তার ওইখান থেকে মুক্তি পাওয়ার প্রকৃত যদি মুক্তি পেতে চান, সরকারের উচিত, রাজনৈতিক দলগুলোর উচিত শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন করা। শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন ছাড়া কিন্তু জেএনজিকে আপনি অ্যাড্রেস করতে পারবেন। স্যার, এটা তো একটা বিরাট জয় ছাত্রছাত্রী শিক্ষার্থীদের, কিন্তু স্যার আরও একটা উদ্বিগ্নের বিষয় মাথায় আসে। 2024 সালেও ইউজি নিটের একটা পেপার লিক হয়েছিল, সেখানে সঞ্জীব মুখিয়া আজকে সিবিআই এর কাছ থেকে ক্লিন চিট পেয়েছেন। বিগত 10 বছরে প্রায় 152টা পেপার লিকের ঘটনা আমরা দেখতে পাই। এবং আপনি তো স্যার এক্ষুনি উল্লেখ করলেন আমাদের রাজ্যেও দুর্নীতি, সাদা খাতা জমা দিয়ে টিচার হয়ে গেছে। ভারতবর্ষ কি আগামী দিনে দুর্নীতিমুক্ত হতে পারবে বলে মনে করছেন? আমি এই যে গেঞ্জিদের আন্দোলন, তা সত্যি সত্যি আমি সেটা নিয়ে অপটিমিস্টিক, এবং আমি মনে করি যে আমি অবশ্যই আশাবাদী যে ভবিষ্যতে এরাই পথ দেখাবে ভারতবর্ষ। প্রথম। দ্বিতীয় হচ্ছে যে দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি মনে করেন যে যে ওই পথে এতদিন রাজনীতি বা আমাদের দেশের প্রশাসন চলেছে, সেই পথেই চলবে, নতুন ভাবনা চিন্তা দিয়ে চলবে না, তাহলে কিন্তু ভুল করবে। গতকাল সুপ্রিম কোর্টও কিন্তু বলেছে, আগে কি হতো শিক্ষা ব্যবস্থায়, এই বিশেষ করে এই ধরনের পরীক্ষা ব্যবস্থায় বাইরে থেকে কাউকে হায়ার করা হতো, সেই পদ হায়ার করার ফলে সেখান থেকে একটা লিকেজ হওয়ার সম্ভাবনা তৈরি হতো। ইভেন কালকে শুনানি চলাকালীন কেন্দ্রের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন, তিনি বলেন যে ওই যে এয়ারফোর্স দিয়ে নাকি কোশ্চেন গুলো ট্রান্সফার করাবেন। বলে এটা তো অ্যাডহক সিস্টেম, পার্মানেন্ট সলিউশন বলুন, প্রাতিষ্ঠানিক রূপ দিন, এই সলিউশনকে প্রাতিষ্ঠানিক রূপ দিন। না হলে আপনি যদি ওই বাইরে থেকে টেন্ডার করিয়ে একটা সংস্থাকে টেন্ডারে দায়িত্ব দেবেন, সেখান থেকে লিকেজ হবেই। 2024 সালে আপনি যথার্থই বলেছেন জাজমেন্ট দিয়েছিল, তারপরে
তো শুধু জাজমেন্ট না, তার পরিপ্রেক্ষিতে 2024 সালে এই আনফেয়ার মিনস ইউজ করে পাবলিক এমপ্লয়মেন্টে এটা নিয়ে আইন তৈরি হয়েছে। সে আইন রয়েছে 2024 সালে, তাহলে সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে, স্ট্যাটুটরি ল রয়েছে, তারপরেও লিকেজ হচ্ছে। মানে কি? মানে হচ্ছে আপনি ডেলিভার করতে ব্যর্থ হচ্ছেন, অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু ব্যর্থ হচ্ছে। শুধু আইন থাকলে হয় না, আইনের উপযুক্ত প্রয়োগ থাকতে হয়। তাহলে প্রয়োগে ভুল রয়েছে, ত্রুটি রয়েছে, তাহলে প্রায়োগিক ত্রুটি মুক্ত হয়েই একমাত্র এই পথটাকে সঠিক করা যায়। এই পথ যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনি ভুল পথ বেয়ে কিন্তু ভুল ডেস্টিনেশনে পৌঁছবেন। আর ভুল ডেস্টিনেশনে পৌঁছলে কি হয়, সেটা উদাহরণ গোটা বিশ্বব্যাপী রয়েছে। ফলে এখনই উচিত যে শিক্ষা সংক্রান্ত বিষয়ে আরো বেশি সংবেদনশীল হওয়া, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সব থেকে বেশি জরুরি হচ্ছে যে শিক্ষায় আমূল পরিবর্তন করা, শিক্ষাকে আধুনিকীকরণ করা, শিক্ষাকে বাস্তবসম্মত করা এবং বিজ্ঞান ভিত্তিক চেতনা তৈরি করা। বিজ্ঞান ভিত্তিক চেতনা না তৈরি করলে, বিজ্ঞান ভিত্তিক চেতনা মানে এই নয় যে শুধুমাত্র বিজ্ঞান পাঠন, মানে পঠন পাঠন। বিজ্ঞান ভিত্তিক যুক্তি নির্ভর চেতনা যদি না তৈরি হয় তাহলে কিন্তু দেশের সমূহ বিপদ। প্রতিটি তরুণ তরুণী আজকে চাইছেন যুক্তি নির্ভর বিজ্ঞান ভিত্তিক চেতনা তৈরি করতে। তাদেরকে কিন্তু সেটাকে অ্যাড্রেস করতে হবে দেশ তথা রাজ্য সরকার। স্যার একটা কথা আমি জানতেই চাইবো, আপনি বললেন যে 2024 সালেও একটা সিস্টেম তৈরি হয়েছিল। জাজমেন্ট দিয়েছিল সরকার, সুপ্রিম কোর্ট, তারপরে সরকার আইন তৈরি করেছে। স্যার আবার আমাদের প্রধানমন্ত্রীকে কদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতেও শুনতে পাই নতুন করে আবার একটা ফার্স্ট এড কমিটি তৈরি করার কথা উনি বলছেন। দেখুন, সুপ্রিম কোর্ট প্রসিডিংসে ইসরোর চেয়ারম্যান রাধাকৃষ্ণনকে অ্যাপয়েন্ট করেছিলেন, তিনি রেকমেন্ডেশন দিয়েছেন। গতকাল সেন্ট্রালের পক্ষ থেকে, অর্থাৎ কেন্দ্রের পক্ষ থেকে এটা বলা যায় যা রেকমেন্ডেশন হয়েছে তার থেকেও বেশি কাজ করবে। মানে আমার দেশে এমন অবস্থা হয়েছে, সেনা নামিয়ে পরীক্ষা কন্ডাক্ট করতে হচ্ছে। এটা তো হওয়ার কথা না, না, সেনার কাজ নয় তো। ভারতবর্ষের সেনা ভারতবর্ষের গর্ব, কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করতে সেনা নামাতে হচ্ছে, তার মানে কতটা ব্যর্থ হয়েছে। একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলেন না একটা ব্যবস্থাকে। এইটা যদি না করা যায় তাহলে কিন্তু এই দেশের ক্ষতি। সেনাদের কিন্তু এই যে সিভিল ম্যাটারে বেশি ইনভলভ করা উচিত নয়, কারণ প্রত্যেকটা সংস্থার একটা নির্দিষ্ট কাজ রয়েছে, সেই কাজেই তাদের ব্যবহার করাটা, তাদের এক্সপার্টিসটাকে ব্যবহার করাটা উচিত। এবং এই শিক্ষাক্ষেত্রে যাতে দুর্নীতি না হয় সেই জন্য শিক্ষাক্ষেত্রে বিশেষ করে এই নিটের মতো এক্সাম, সিবিএসসির মতো এক্সাম, জয়েন্ট এন্ট্রান্সের মতো এক্সাম, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, এসএসসি থেকে শুরু করে ইউপিএসসি, পিএসসি, সমস্ত এক্সামগুলোতে, রেলের এক্সাম, সমস্ত এক্সামগুলোতে এমন একটি পদ্ধতি গ্রহণ করা যাতে পেপার লিক হবে না, ট্রান্সপারেন্সি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এবং এই পুরো পদ্ধতিটি, যেমন ধরুন ওএমআর শিট, সেই ওএমআর শিট তার কার্বন কপি দিয়ে দিন, অ্যান্সার কি আপলোড করে দিন, তার প্রত্যেকে মেরিট লিস্ট প্রকাশ করুন উইথ ব্রেকেজ অফ মার্কস। যে কেউ দ্বিতীয় ব্যক্তির যে কোনো তথ্য দেখতে পাবে, ট্রান্সপারেন্সি থাকবে। এই সমস্ত বিষয়টা থাকলে তবেই কিন্তু শিক্ষাক্ষেত্রে থেকে শুরু করে আমরা প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে পারি। স্যার আমি 2-3টে প্রশ্ন একসাথেই করে নিচ্ছি। স্যার যারা আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা, তারা মানে অভিযোগ করেছিলেন যে নিটের পেপার পিডিএফ করে 10 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে, স্টেনোগ্রাফির পেপার 50,000 টাকায় বিক্রি হচ্ছে। এই অবস্থা আমাদের, সেখানে দাঁড়িয়ে আমাদের জিডিপির 5%-এরও কম আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা হচ্ছে। মানে আলটিমেটলি স্যার শিক্ষার যে নিম্নগতি, সেই দিকটা কিভাবে আমরা ঠিক করতে পারি বলে মনে করছেন? দেখুন, শিক্ষার এই যে নিম্নগতি বা মানে আপনি বলতে পারেন অবনমন, শিক্ষা ব্যবস্থার যে মানের অবনমন, সেটা একমাত্র শিক্ষায় আমূল পরিবর্তনের মাধ্যমেই সম্ভব। সেক্ষেত্রে যেমন ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে শিক্ষাক্ষেত্রে মেধার আনয়ন, নাম্বার 3 হচ্ছে
শিক্ষকদের সর্বাধিক মূল্য দেওয়া, মানে এটা মূল্য মানে শিক্ষার তো আর কোনো নির্দিষ্ট মূল্য হতে পারে না, কিন্তু মূল্য ইন দ্য সেন্স অফ দ্যাট তাদের সর্বোচ্চ সম্মান প্রদান করা। আমাদের দেশে সর্বপ্রথম উচিত ছিল, আমরা যেমন ধরুন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আছে, স্টেটের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস আছে, এডুকেশন সার্ভিস, অল ইন্ডিয়া এডুকেশন সার্ভিস চালু করা, এবং একজন শিক্ষককে যেমন আইএস অফিসার ধরুন সে তার সমস্ত ফেসিলিটিস পান, একজন শিক্ষককেও সেই সমস্ত ফেসিলিটিস প্রদান করা হোক, এবং এখানে সর্বোচ্চ এবং সর্বোৎকৃষ্ট মেধা তার আনয়ন করা হোক। তবেই শিক্ষা ব্যবস্থা কিন্তু আমূল পরিবর্তন সম্ভব। একটা দেশ তাকে আগিয়ে নিয়ে যেতে গেলে সর্বপ্রথম যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষাকে সশক্তিকরণ। শিক্ষার সশক্তিকরণ ছাড়া দেশ কখনো আগিয়ে যেতে পারে না। আর আজকের দিনের শিক্ষা কিন্তু ওই আজ থেকে 30 বছর আগের যে শিক্ষা গতি, সেই গতিতে চললে না। আজকের শিক্ষা কিন্তু শিক্ষার মানের পরিবর্তন হয়েছে, মানে শিক্ষার বিশেষ করে ব্যবস্থাদির পরিবর্তন হয়েছে। আজকে আধুনিক শিক্ষা ব্যবস্থায় যা যা করলে, কারণ আজকের দিনে শিক্ষা মানে শুধুমাত্র ইনফরমেশন নয়, কারণ আজকের দিনে আপনি চাইলে সেকেন্ডে সমস্ত ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। আজকের দিনে শিক্ষা মানে শুধুমাত্র ওই কিছু বিষয়, মানে বাবরের বাবার নাম কি, হুমায়ুনের ছেলের নাম কি, জাহাঙ্গীরের কতজন পত্নী ছিল, এটা কিন্তু শুধুমাত্র আজকে শিক্ষা নয়। ওগুলোরও নিশ্চিতভাবে ইতিহাস শিখবেন, ইতিহাস তার পার্সপেক্টিভ থেকে শিখবেন। ফলে আজকের দিনে শিক্ষা মানে শুধুমাত্র কিছু ঐতিহাসিক ডাটা নয়, বা আজকের দিনে শিক্ষা মানে আপনি যে কিছু ইনফরমেশন না। আজকের দিনে আধুনিক শিক্ষা মানে হচ্ছে আপনার কগনিটিভ ডেভেলপমেন্ট। ফলে আজকের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সাযুজ্য রেখে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকেও কিন্তু সেইভাবে আধুনিকীকরণ করতে হবে, এবং সেই আধুনিকীকরণ না ঘটলে ভারতবর্ষের যুবকদের মধ্যে এই উত্তেজনা বাড়বে, তাদের মধ্যে অস্থিরতা বাড়বে, এবং তাদের মধ্যে এগ্রিভনেস বাড়বে। ফলে সরকারের প্রতি তাদের এই যে বলতে পারেন রাগ, ক্ষোভ, এটাও কিন্তু দিন দিন বাড়তে থাকবে। সেটাই প্রশমিত করতে গেলে সর্বপ্রথম প্রয়োজন আধুনিক শিক্ষা এবং কর্মসংস্থান, শিক্ষান্তে কাজ এবং সঠিক শিক্ষা, সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষা। স্যার, যেহেতু আমরা শিক্ষা নিয়ে কথা বলছি, আমরা যত দিন যাচ্ছে দেখতে পাচ্ছি যে কর্পোরেট স্ট্রাকচার শিক্ষাকেন্দ্রও একটা গ্রাস করছে। সেখানে দাঁড়িয়ে সাধারণ সরকারি স্কুল বা সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো দিন দিন তাদের মানের হার পড়ছে, সেখানে দাঁড়িয়ে আমরা তো মানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ এখনও তৃতীয় বিশ্ব, সেখানে দাঁড়িয়ে আমাদের অর্থনৈতিক সংকট এখনও আমরা দেখতে পাই। সেই জায়গাটা কিভাবে ঠিক হতে পারে বলে মনে করতে পারেন? দেখুন, প্রথমেই বলি, আমাদের দেশে ধরুন স্কুল শিক্ষায় ধরুন আমাদের দেশে প্রায় 10 লক্ষ স্কুল রয়েছে সরকারি, আর ধরুন 4.5 লক্ষ মতো বেসরকারি স্কুল। এর মধ্যে গত 10 বছরে প্রায় 93,000 সরকারি স্কুল বন্ধ হয়েছে, আমার রাজ্যে 8,000। আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্ট এসছে আমার দেশে, প্রত্যেক শিশুকে সমগুণগত মানসম্পন্ন 1 to 8 ক্লাস 1 to 8 শিক্ষা প্রদান করতে রাষ্ট্র বিনামূল্যে 6 থেকে 14 বছর বয়স্ক প্রতিটি শিশুকে। সেটা আমরা সমগুণগত মানসম্পন্ন এখনো পর্যন্ত করার তো মানে ভাবনাতেও আনতে পারছি না। রাইট টু এডুকেশন অ্যাক্টে ইটসেলফ বলা আছে এই যে বেসরকারি যে বিভিন্ন স্কুল, সেখানে একটা পার্সেন্টেজ ছাত্রছাত্রীদের নিতে হবে, ওই এলাকার ছাত্রছাত্রীদের। কতগুলো স্কুল করে না। এই যে বেসরকারি স্কুল, সেই বেসরকারি স্কুলে সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষক আছে কি নেই বলুন, আমার রাজ্যে সেটা দেখার জন্য কি ব্যবস্থা আছে? আমি বলে বলে মানে সেই প্রথম দিন থেকে বলে আসছি যে আমার দেশে, আমার রাজ্যে এই যে বেসরকারি ব্যবস্থায় যে স্কুল রয়েছে, সেই স্কুলগুলো তাদের সুপারভিশন প্রয়োজন, সেখানে সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষক আছে কিনা সেটা দেখা প্রয়োজন। প্রতিটি স্কুল রাইট টু এডুকেশন অ্যাক্ট, নর্ম অ্যাক্ট এবং রুলস মেনে চলছে কিনা সেটা দেখা প্রয়োজন। কিন্তু সেগুলো সম্পর্কে মানে অজ্ঞতাই বলুন বা অনীহা,
যে কোনো কারণেই হোক, সেটা কিন্তু ওভারলুক হয়ে থাকছে, এবং সেটা দীর্ঘদিন ধরে হয়ে থাকে। আর এর আগের যে সরকার ছিল তার তো বলাই নেই, ও শিক্ষা সম্পর্ক, ওরা শিক্ষা পারলে তুলে দিতে পারলেই ওরা বেঁচে যেত। হুম সেখানে তারা চেষ্টা করেছিলেন যে সাদা খাতা শিক্ষক থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে বর্তমান দুর্নীতি করে সরকারি শিক্ষা ব্যবস্থার যতটা পারায় যায় ক্ষতি করতে, এটা করেওছেন। তার একটা অন্য আসপেক্ট ছিল, তার অন্য একটা দৃষ্টিভঙ্গি ছিল এবং অন্য একটা লক্ষ্যও ছিল। লক্ষ্য খুব পরিষ্কার, যে এই কয়েক লক্ষ কোটি টাকার যে সম্পদ গোটা রাজ্যব্যাপী ছিল, সে ফলে সেই সম্পদকে বেসরকারি হাতে তুলে দেওয়ার তার একটা প্রয়াস ছিল। কিন্তু শুধুমাত্র এই যে সঠিক গুণগত মানসম্পন্ন শিক্ষক নিয়োগ করলেই যে শিক্ষার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তা তো নয়। ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আধুনিক সিলেবাস তৈরি রয়েছে, ফলে সমস্ত কিছু মিলেই কিন্তু অনেক কাজ করতে হবে। সেই কাজটা না করতে পারলে আমি মনে করি যে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হওয়া সম্ভব। স্যার, সর্বশেষ প্রশ্ন দু তিনটে রকমভাবে করে নিচ্ছি। আহ, আহ, আজকে আমরা কুণাল ঘোষ জানতে পারি যে কুণাল ঘোষ গ্রেপ্তার হয়েছেন। আজকে আদালত থেকে পারমিশন ছিল না, জমায়েত হয়েছিল প্রোটেস্ট এই উদ্দেশ্যে, সেখানে গ্রেপ্তার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কমেন্ট করেছেন যে তিনি এই শিক্ষার্থীদের পাশে আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা নিয়ে আন্দোলন করছে, এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে না। গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিয়ে উনি আন্দোলন করতে গেছেন। ও আন্দোলন করে আন্দোলনটাকেও লাটে তুলে দেবেন। উনি আন্দোলন করে এই রাজ্যের শিল্পায়নকে লাটে তুলেছিলেন, উনি ক্ষমতায় থেকে এই রাজ্যের শিক্ষাকে লাটে তুলেছেন, আর উনি ক্ষমতা থেকে যাওয়ার পরে উনি ওই আন্দোলনে গেলে আন্দোলনটাকেও লাটে তুলবেন। ফলে ওনাকে, ওনার টাচ যতটা না থাকবে ততটাই মঙ্গল। ফলে উনি লাটে তোলার জন্য যে কোনো ব্যবস্থাকে লাটে তুলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যান, আর যদি সেটা না করতে চান তাহলে ওর থেকে দূরত্ব বজায় রাখুন। স্যার, গতকাল আমাদের কলকাতায় বড় একটি মিছিল হয়েছে। সেই মিছিল রীতিমতো একটি বিতর্ক তৈরি করেছে। সাংবাদিকদের উপর আক্রমণ, পুলিশ আক্রমণ করেছে। প্রথম কথা বলি, সাংবাদিকদের উপর যে আক্রমণ হয়েছে সেটা তীব্র নিন্দা করছে, এবং শুধু তাই না, আমার বন্ধু সাংবাদিক, আমি নিজে ব্যক্তিগতভাবে তাদেরকে ফোনে কথাও বলেছি, সুমন থেকে শুরু করে TV9 সুমন থেকে শুরু করে একাধিক সাংবাদিক যারা আক্রান্ত হয়েছে, এবং এরা সত্যি সত্যি গ্রাউন্ড লেভেল ওয়ার্ক রিপোর্টার, এবং তারা, আমি মনে করি যে ধরুন প্রতিটি চ্যানেলের তার নিজস্ব এডিটোরিয়াল পলিসি থাকতেই পারে। যারা সাংবাদিক হন তারা কিন্তু তাদের শ্রম প্রদান করেন। আমিও আমার শ্রম প্রদান করে আমি আমার দৈনন্দিন রুটি রুজি চালাই। একজন সাংবাদিক, তিনি তার শ্রম প্রদান করেন, দৈনন্দিন রুটি রুজি করেন, তিনি কিন্তু মালিক নন। তিনি কোনো চ্যানেলের এডিটোরিয়াল পলিসি ডিসাইড করেন না, সে কলকাতায় আন্দোলনের ক্ষেত্রেই হোক বা দিল্লির আন্দোলনে। আপনার সেই চ্যানেলকে, সেই চ্যানেলের এডিটোরিয়াল পলিসিকে পছন্দ হতে পারে, না হতে পারে, ইমমেটেরিয়াল। কাউকে, কোনো সংবাদকর্মীকে আক্রমণ করা অনুচিত, অনুচিত, অনুচিত। এবং শুধু তাই না, সেটা ক্ষতি করে। দেখুন, গণতন্ত্রে যদি আপনি আপনার সহ্য শক্তি না বাড়াতে পারেন তাহলে কিন্তু গণতন্ত্রের ক্ষতি। গণতন্ত্রে ডায়ালগ চলে, গণতন্ত্রে কিন্তু আমার মতটাই সকলের পথ হতে হবে এটা কখনো হতে পারে না। গণতন্ত্রের স্পেস দিতে হয়। আপনার যদি আন্দোলন স্থলে এসে আপনার আন্দোলনের কেউ বিরোধিতাও করতে চান, তার সেই স্পেস থাকা উচিত যে আপনার আন্দোলন স্থলে এসেও সে আপনার বিরোধিতা করার স্পেস সে পাবে। সে তার বক্তব্য রাখবে। সে যদি মনে করে যে না, কেউ যদি দিল্লি বা কলকাতার আন্দোলন স্থলে এসে মনে করে যে না, ধর্মেন্দ্র প্রধান দারুণ কাজ করেছে, এটা তার বলা উচিত, বলবেন। আপনি তার পাশে দাঁড়িয়েই বলবেন যে না, আপনি ফেসবুক লাইভ করে বলবেন যে না, ধর্মেন্দ্র প্রধান খারাপ কাজ করেছে। মানুষ গ্রহণ করবে যে কে ঠিক বলছে, কে ভুল বলছে। ফলে আপনাকে সেই গণতন্ত্রের সেই স্পেসটা রাখতে হবে। আর গণতান্ত্রিক স্পেস যত ছোট করার চেষ্টা করবেন না, এটা জেনে রাখুন, সেই শক্তি বা সেই আন্দোলন তত ছোট হয়ে যাবে। স্যার, গণতন্ত্রের স্পেস যত আপনি এনলার্জ করবেন, সেই শক্তি বা সেই আন্দোলন তত বড় হবে। ফলে গণতন্ত্রে আপনাকে ওই স্পেসটাকে ক্রিয়েট করতে হবে।
স্যার আজকে মুখ্যমন্ত্রী গুন্ডা দমন আইনের নীতি প্রয়োগ করে ওটা দেখুন, প্রথম কথা বলি, আমাদের যে লব্ধ প্রতিষ্ঠিত আইন আছে তাই যথেষ্ট যে কোনো ব্যবস্থাকে এই ধরনের মানে আনটুয়ার্ডস ইনসিডেন্ট যা ঘটেছে, এই ধরনের মানে যে ক্রাইম ঘটেছে সেটাকে ডিল করার জন্য। এর জন্য গুন্ডা দমন আইন প্রথম কথা লাগে না। গুন্ডা দমন আইন ওটা মানে একদম সম্পূর্ণ পার্সপেক্টিভ থেকে দেখা উচিত। সেটা হচ্ছে, দেখুন, ভারতবর্ষের প্রতিটি নাগরিককে এই অধিকার দিয়েছে যে সে ফেয়ার ট্রায়াল পান, তার সুযোগ পান। পুলিশ ইনভেস্টিগেশন করবে, পুলিশ কিন্তু কখনোই বিচার করতে পারে না। পুলিশের কাউকে শাস্তি দেওয়ার ক্ষমতা নেই। এই যে ধরুন ডিটেন্ড করে বা আন্ডার ট্রায়াল প্রিজনাররা তিনি পুলিশ কাস্টডিতে বা জেল কাস্টডিতে থাকেন, তার মানে যে তিনি দোষী সাব্যস্ত হয়ে গেছেন তা কিন্তু নয়। আমাদের দেশের একটি মানুষের তার জেলে থাকা, সেটা মানে দোষী সাব্যস্ত হয়ে, সেটা কিন্তু বিচার ব্যবস্থার উপর নির্ভর করে। দোষী সাব্যস্ত হয়ে জেলে থাকা, তো তার পূর্বে জেলে থাকাটা, অর্থাৎ দেখবেন যে ইনভেস্টিগেশন চলাকালীন কাউকে কাস্টডিতে নিতে হচ্ছে, এটা কিসের জন্য? ওই ফেয়ার ট্রায়ালের কনসেপ্টটাকে আপহেল্ড করার জন্য। অর্থাৎ যাতে কোনোভাবেই বিচার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ বিচার প্রক্রিয়াটিকে সঠিক করার জন্য কাউকে জেলে রাখতে হয় বা কাউকে জেলের বাইরে থেকেও বিচার প্রক্রিয়া, অর্থাৎ তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়া শুরু করা যায়। পুরো উদ্দেশ্যটাই হচ্ছে বিচার প্রক্রিয়াটাকে সঠিক করা, আগে থেকে বিচার দিয়ে দেওয়া না। কাউকে মনে হলো 1 বছর ধরে আটকে জেলে রেখে দিলাম, তারপরে যদি সে নির্দোষ প্রমাণিত হয়, তখন আপনি তার 1 বছরটা ফেরত দিতে পারবেন? যেমন স্যার 70 জনকে ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন রয়েছে আমাদের দেশে, ফ্রিলি মুভ করার অধিকার রয়েছে। ভারতবর্ষের যে কোনো স্থানে ফ্রিলি মুভ করতে পারেন। আমরা সেই অধিকার খর্ব হচ্ছে। এই সাংবিধানিক অধিকার খর্ব করার দায় কে নেবে? আপনি সাংবিধানিক অধিকার খর্ব করতে পারেন না। আপনাকে সাংবিধানিক অধিকার মানুষকে দিতে হবে এবং আপনাকে সেটাও এনশিওর করতে হবে যে যাতে ভারতবর্ষের প্রতিটি নাগরিক ফেয়ার, যদি সে ইভেন তার বিরুদ্ধে কোনো অভিযোগে থেকে থাকে, ফেয়ার ট্রায়ালের জন্য সুযোগ। স্যার 70 জনকে স্যার আজকে গুন্ডা দমন আইন নীতি প্রয়োগ করে তদন্ত করা হচ্ছে এবং 7টা মামলাও করা হয়েছে। গতকাল যারা যে আমরা দেখলাম যে আমাদের আন্দোলনটা হলো, সেখান থেকে মানে আরো সার্চিং করা হচ্ছে। আমি মনে করি ব্যবস্থা গ্রহণ করা উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যারা এই ধরনের দুষ্কৃতী বলুন, যারা সাংবাদিকদের উপর আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু সেই ব্যবস্থা সংবিধান সম্মতভাবে, আইনসম্মতভাবে হওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ স্যার।